কলিং বেলটা বেশ কিছুক্ষণ পর পর শব্দ করে বেজে চলেছে। অভির ঘুমটা হালকা হয়ে এলো তাতে। পাশে তাকিয়ে দেখলো শ্রাবণী ঘুমে আচ্ছন্ন, এক হাতে তাকে জড়িয়ে ধরে মুখ গুজে আছে তার বুকে। অভি তা দেখে হাসলো, আদরের স্পর্শে মাথায় হাত বোলালো। ইস, কি নিষ্পাপ মেয়েটার কোমল স্নিগ্ধ আননখানা, যেন একটা ঘুমন্ত শিশু। দেখলেই আদর আদর ফিল আসে মনে। ঘুমাবে না? অনেক রাতে ফিরেছে যে তারা। বাপিদের বাড়িতে থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 1টার বেশি বেজে গিয়েছিল। অনেকদিন পর আড্ডায় বসে সময়ের খেয়াল একেবারেই ছিল না বিধায় এত দেরি। মিসেস মেধা কিছুতেই এত রাতে আসতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু পরের দিন সকালে অভির কোচিং সেন্টারে গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় বাধ্য হয়েছে ফিরতে। শেষে তাদের ড্রাইভার ওদের গাড়িতে করে পৌঁছে দিয়ে গেছে। তারপর গোছগাছ করে যখন শুতে গেছে রাত তখন গভীর। দুটোর ঘর প্রায় ছুঁই ছুঁই। আবারও কলিং বেলটা বেজে উঠল। অভি বালিশের পাশ থেকে মোবাইল ফোন বের করে সময় দেখল। সকাল 7:20 হবে। এখনই ওঠা দরকার, নয়তো লেট হয়ে যাবে ভেবেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এদিকে দরজায় দাঁড়ানো মানুষটা ভীষণ ধৈর্য নিয়ে কলিং বেলটা একটু পর পর বাজিয়ে চলেছে। অভি অঙ্গাভরণ ঠিক করলো। অতপর রুমের দরজা খুলতে বেরিয়ে এলো বাইরে। সদর দরজাটা খুলতেই অভির নজর গেল সামনে। তবে যা দেখলো তাতে বিস্ময় বিমূঢ় হবার জোগাড় তার। আবদ্ধ হলো কণ্ঠনালী, শুষ্ক হলো গ্রীবাদেশ। কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রতাপ আর শশী। হঠাৎ করে এত সকালে অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে চমকে উঠল হিয়া। না জানি কোথা থেকে আতঙ্কের কৃষ্ণপয় ধরে ঢাকা পড়তে শুরু করলো অভির চিত্তাকাশ। আজ ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণের মাঝে শিক্ষার প্রসার কতটা হয়েছে তা যাচাই করার জন্য শিক্ষা অভিযান করা হবে। এটা মূলত সমাজবিদ্যা বিষয়ের উপর একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যার উপর বেশ কিছু নম্বর বরাদ্দ রয়েছে। ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটা দলকে মোট 5টা বাড়ি গিয়ে সার্ভে করতে হবে। তারপর ডেটা অনুযায়ী পাওয়া তথ্যগুলো দিয়ে বানাতে হবে বিশেষ গবেষণাপত্র। যে গ্রুপের গবেষণাপত্র ভালো হবে তাদের নাম্বার প্রাপ্তিও হবে বেশি। কাজটা করতে সোশিওলজি ডিপার্টমেন্টের মোট 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে দুদিনের স্কারশন মানে শিক্ষা সফরে এসেছেন পুরুলিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে। দায়িত্বে আছে গভর্নমেন্ট কলেজের নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকা পায়েল ম্যাম। সোশিওলজি ডিপার্টমেন্ট এ সদ্য জয়েন করেছেন তিনি। কলেজের রেকমেন্ডেশন অনুযায়ী তাকে হেল্প করছে সজল। তাছাড়া তারা পূর্ব পরিচিত। কলেজ লাইফে 1 বছর সিনিয়র জুনিয়র সম্পর্ক ছিল এককালে। দুজনের মধ্যে এক কাজের ফাঁকে বেশ জম্পেশ গল্প চলছে এটা ওটা নিয়ে, যা বেশ ভালোই পড়ছে ছাত্রছাত্রীদের নজরে। এই ডিপার্টমেন্টেরই ফার্স্ট ইয়ারের পড়ুয়া তানিয়া মিত্র, অন্তরার নতুন বান্ধবী। কলেজে ভর্তি হবার কদিন পর তানিয়ার সাথে পরিচয়। আসলে সজলের বিশেষ দাওয়াই সেও একদিন অন্তরার সাথে ভাগ করে খেয়েছিল। লেট করে আসায় তাকেও বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেদিনই প্রথম পরিচয়। তারপর তা ধীরে ধীরে বন্ধুত্বে গড়ায়। বর্তমানে শ্রাবণীর পর তানিয়াই অন্তরার একমাত্র বান্ধবী। মেয়েটা শ্রাবণীর মতোই নরম মনের আর খুব মিশুকে। তাই তো বেশ কদিনে অন্তরার বেশ প্রিয় হয়ে গেছে সে। কিন্তু তানিয়া সে তো সেই প্রথম দিন থেকেই হাবুডুবু খাচ্ছে সজল স্যারের প্রেমে। প্রথম যেদিন ক্লাসে দেরি করে আসায় ঝাড়ি খেয়েছিল সেদিনই তো খপাত করে মনটাই হারিয়ে ফেলেছিল। আহারে মেয়েটা এত ভালোবাসে, তবু ভয়ের চোটে তা প্রকাশ করার সুযোগ বা সাহস কোনোটাই তার হয়ে উঠতে পারেনি। সজলের যা রাগ, সামনে দাঁড়ালে হাত পা ঠান্ডা হয়ে যায় ভয়ে। তাতে যদি প্রেম নিবেদন করে তাহলে দেখা যাবে নিশ্চিত ওকে দোতলার ছাদ থেকে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে সে। তাই তো দূর থেকে চোখে তৃষ্ণা মেটায় বেচারি। চশমা চোখে এক হাত পকেটে গুজে মোবাইলে কথা বলতে বলতে বিরতর্পে হেঁটে আসা মানুষটাকে দেখে সুখ ভরা নিঃশ্বাস টেনে অন্তর জুড়ায়, কিন্তু মনের কথা আর বলা হয়ে ওঠে না। কিন্তু আজ কেন জানি হঠাৎ পায়েল ম্যামকে সজলের সাথে ঘেঁষাঘেঁষি করে গল্প করতে দেখে হৃদয়ে হিংসার আগুন জ্বলছে দাও দাও করে। বেশ কিছুদিন ধরে সজল স্যার আর পায়েল ম্যামের মাখো মাখো সম্পর্ক কম বেশি সবারই চোখে পড়েছে। তবে আজ এমন ভাবে পাশাপাশি কাছাকাছি দুজনকে দেখে ছেলে মেয়েদের মাঝে ফুসুর ফাসুর চলছে জোরে সোরে।
যা ভাঁজ ফেলা গম্ভীর চোখে মুখে শুনছে আর মনে মনে জ্বলছে তানিয়া। একসময় থাকতে না পেরে বলেই বসলো, এই অন্তরা দেখ, পায়েল ম্যাম কিরকম ভাবে সজল স্যারের সাথে চিপকে দাঁড়িয়ে আছে। এমন ভাবে ঘেসে দাঁড়িয়ে আছে যেন উনি সজল স্যারের গার্লফ্রেন্ড আর সজল স্যার ওনার বয়ফ্রেন্ড। কই, কোথায় চিপকে দাঁড়িয়ে আছে? স্বাভাবিকভাবেই তো কথা বলছে। ভালো করে তাকিয়ে দেখ, না হলে বুঝবি কিভাবে। পাশে দাঁড়িয়ে থাকা ওদেরই দলের আরেকজন মুখ টিপে হেসে বলল, আরে তোরা জানিস না, পায়েল ম্যাম আসলে সজল স্যারের গার্লফ্রেন্ড। তুই জানলি কিভাবে? তানিয়ার উদ্বিগ্ন কণ্ঠস্বর যেন এক্ষুনি এবিপি নিউজের বিশেষ খাস খবর শুনতে যাচ্ছে। মেয়েটা মুচকি হাসি হেসে বলল, আরে বাবা, পায়েল ম্যাম সেদিনই তো কথায় কথায় বললেন সজল স্যারের সাথে তিনি আগে থেকে পরিচিত, একই কলেজ থেকে পাস আউট, আবার একই স্যারের সাথে পড়েছেনও। তাহলে বল, এসব কথার মানে কি? আমরা নিশ্চয়ই এখনো বাচ্চা নয় যে বুঝতে পারবো না। তাছাড়া নিজের রিলেশনের কথা কি কেউ মুখ ফুটে বলে নাকি? ওসব বুঝে নিতে হয়, বুঝলি? তানিয়া যন্ত্রণায় ছটফট করে উঠল। কেউ যেন এক অদৃশ্য ছুরি বসিয়েছে ওর হৃদয়ে। কান্না গেলা কণ্ঠে বলল, হতেই পারে, একই কলেজ থেকে পাস আউট, একই স্যারের কাছে পড়াশোনা, তাই বলে কি তাদের মধ্যে রিলেশন আছে? ভাবতে হবে। তোর চোখে নেবা হতে পারে, কিন্তু আমাদেরগুলো ঠিক আছে, বুঝলি? তোর যা ভাবার ভাব, তাতে কার কি? সত্যি তো আর বদলাবে না। বলেই হেঁটে চলে গেল সামনে। এদিকে তানিয়া দুঃখে কষ্টে না এ হতে পারে না। এদিকে তানিয়া দুঃখে কষ্টে না বলে আর্তনাদ করে উঠল। মাথাখানা বারংবার ঠুকতে লাগলো অন্তরার কাঁধে। এদিকে তানিয়ার ক্লেশে ভরা আর্তনাদের কারণ বোধগম্য হলো না অন্তরার। আবারও সামনে তাকিয়ে দেখলো তাদের। দিব্যি হেসে হেসে কথা বলে চলেছে সজল স্যার আর পায়েল ম্যাম। কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। আহা, অন্তরা মনে মনে তানিয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থিওরির সমীকরণ আঁকলো। দুজনার হাতে হাত, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল, চোখে চোখ রেখে প্রেম ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে একে অপরের দিকে। ঠিক তখনই অন্তর্চক্ষুর পর্দায় ভেসে উঠল সেদিনের সেই জানালা দিয়ে দেখা মুহূর্তটুকু। পৌশালীকে করা সজলের সে প্রেম মাখা চুম্বন। মুহূর্তে ভাবনার আরশিটা শব্দ করে ভেঙে গেল। বাস্তবে ফিরে অন্তরার মনে মনে বিরাট বড় করে জিহ্বা কাটল। চোখ দুটো বন্ধ করে মাথা ডানে বাঁয়ে দোলালো নিরন্তর। তানিয়ার ব্যবহারে বিরক্ত হয়ে বলল, থামবি? সজল স্যার কার সাথে প্রেম করলো, কাকে গার্লফ্রেন্ড বানালো, তা দিয়ে তোর কি? এমন ভাব করছিস যেন তোর পুকুর চুরি হয়ে গেছে। তানিয়া বুক চাপড়ে নাকি কান্না শুরু করে দিল। কান্না ভেজা গলায় আহাজারি করে বলে উঠল, হয়েছেই তো, পুকুর চুরি হয়েছে আমার। হায় ঈশ্বর, এখন আমার কি হবে? আমার যে বিয়ের আগেই ডিভোর্স হয়ে গেল। হায় হায়। অন্তরা তানিয়ার নাকা কান্না আর উদ্ভট কথা শুনে হতভম্ব। এই মেয়ের ভবিষ্যতে পাক্কা অভিনেত্রী হবার সম্ভাবনা রয়েছে। অন্তরা সে ব্যাপারে নিশ্চিত। হতাশ হয়ে বলল, দয়া করে থাম এবার। চুপ কর, আমাকে কাঁদতে দে, থামতে বলিস না। তাছাড়া তুই কি বুঝবি আমার জ্বালা? প্রেমে ছ্যাঁকা খেয়েছিস কোনোদিন? যেদিন খাবি সেদিন বুঝবি আমার কষ্টখানা। জানিস না, প্রেমের মরা জলে ডোবে না। অন্তরা তানিয়ার কথা শুনে না চাইতেও ফিক করে হেসে ফেলল। যা দেখে তানিয়ার রেগে হঠাৎ করে এক অদ্ভুত কাণ্ড ঘটালো। অন্তরাকে হুট করে বলে বসলো, তুই আমার কষ্ট দেখে হাসলি তাই না? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম অন্তত একবার হলেও যেন তুই প্রেমে পড়িস, আর তারপর আমার মতোই কষ্ট পাস। তাহলেই বুঝতে পারবি এই মুহূর্তে আমি কত কষ্ট পাচ্ছি। বলে চোখ দুটো মুছতে মুছতে হেঁটে চলে গেল সামনের দিকে। এদিকে তানিয়ার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না অন্তরা। শুধু দেখলো হঠাৎ করে রেগে চলে যাচ্ছে সে। মুখোমুখি মা মেয়ে দাঁড়িয়ে আছে, প্রতাপ আর অভি নীরব দর্শক। শশীর দুহাতের অঞ্জলিতে শ্রাবণের স্নিগ্ধ কোমল আননখানা আবদ্ধ। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। শশী আক্ষেপ জড়ানো ভেজা কণ্ঠে বলে উঠল, মৌ, আমার সোনা মা, আমাকে শেষবারের মতো ক্ষমা দে। সেদিন সত্যিই ভুল করে অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে যেখানে তোর বিয়ে দিলাম, সেখানে কিভাবে পারলাম তোর বিয়েটা ভেঙে দেওয়ার কথা ভাবতে? আমি পাপী, আমার শাস্তি হওয়া উচিত। পাশ ফিরে অভির দিকে তাকালো। শ্যামলা কালো রঙের ছেলেটাকে এই প্রথম মন দিয়ে দেখলো সে।
উঁচু লম্বা পেটানো স্বাস্থ্যের অধিকারী ছেলেটার শুধুমাত্র গায়ের রংটাই কালো, কিন্তু মুখমণ্ডলে আঁকানো ওই মোটা ভ্রুজোড়ার নিচে সুতীক্ষ্ণ চোখ দুটো অস্বাভাবিক রকমের দীপ্তিমান। দেখে মনে হয় কোনো বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ঊর্জা ঠিকরে বেরোচ্ছে। টিকালো নাক, পিবর ঠোঁট, সব মিলিয়ে ভীষণ সুদর্শন। এক দেখায় হঠাৎ পছন্দ না হলেও পরবর্তী দর্শনে চোখ আটকে যাবে নিশ্চিত। মনের মাঝে হঠাৎ কেমন যেন একটা প্রশান্তির প্রলেপ পড়ল শশীর। মনটা ডেকে বলে উঠল, এ ছেলে তার মেয়ের জন্য উপযুক্ত, ভীষণ যত্নে আগলে রাখবে মনে। ভাবনার মাঝে হঠাৎ ধ্যান ভাঙল শ্রাবণীর কথায়। এই মুহূর্তে তুমি আসলে কি চাইছো বলবে? আমি সত্যি অবাক হচ্ছি হঠাৎ করে আমার কদর বেড়ে যাওয়ায়। আমায় ক্ষমা করে দে মা, মা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাইছি। শ্রাবণী কঠিন হয়ে রইল, একটা বাক্য ব্যয় করলো না কোনো। শশীর সাদাটে গাল বেয়ে অশ্রু গড়ালো। আজ হঠাৎ ভীষণ অপরাধ বোধে তছনছ হচ্ছে হৃদয়। শশী কোনোদিনও ভাবতে পারেনি তার নিজের কর্ম তাকে এই দিন দেখাবে। অভির দিকে আবার তাকালো, হাত দুটো জোর করে তিতিক্ষার আহ্বান জানিয়ে বলল, তোমার নাম অভিজ্ঞান, তাই না? অভি মাথা দোলালো। সম্মতি বুঝে শশী বলল, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের অপরাধী, বিশেষ করে আমার মেয়ের। আসলে আমি আমার জীবনের ধাঁধায় ভরা প্রহেলিকায় বাজেভাবে আটকে গেছিলাম। তার থেকে পরিত্রাণ পেতে একবারে মরিয়া হয়ে উঠেছিলাম। তখন নিজেকে সামলাতে কিছু সিদ্ধান্তও নিয়েছিলাম, কিন্তু তার কুফল যে আমার মেয়ের উপর পড়বে তা বুঝিনি। এক কথায় বলতে পারো বুঝতে চাইনি। তাই আজ আমি নিজের কাছে অপরাধী না হলেও নিজের সন্তানের কাছে নিঃসন্দেহে অপরাধী। বলে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল শশী। তারপর আস্তে ধীরে হেঁটে বিছানায় যেয়ে বসল। মাথা নিচু করুণ স্বরে বলল, আজ তোমাদের কাছে আমি আমার জীবনে কিছু ঘটনা শেয়ার করতে চাই, যা ওতপ্রোতভাবে মৌয়ের সাথে জড়িত। এগুলো মৌয়ের জানা জরুরি। আমি চাই মৌ সবটা জেনে আমাকে দোষারোপ করুক। এই সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে আমার সেই সময়কার তৎকালীন অবস্থা সম্পর্কে বুঝুক। শ্রাবণী আর অভি অধীর আগ্রহ নিয়ে তাকালো শশীর দিকে। তা দেখে শশী বলতে শুরু করলো, আমার বয়স তখন মাত্র 16। কৈশোরের গণ্ডি পেরিয়ে সদ্য যৌবনে পা রেখেছি। সবার মতো আমার জীবনে হঠাৎই দমকা হওয়ার মতো প্রেম আসে। ছেলেটা আমার 1 ক্লাস উপরে পড়তো। মন দেওয়া নেওয়ার পর বেশ কিছুদিন কেটে যায়। আমরা স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতাম, একে অপরের সাথে সময় কাটাতাম। এভাবেই চলছিল। কিন্তু আমি খুনাক্ষরও বুঝতে পারিনি আমার এই সম্পর্কের কথা ইতিমধ্যেই বাবা মায়ের কান পর্যন্ত পৌঁছে গেছে। যেদিন তারা জানতে পারে তার ঠিক 1 সপ্তাহের মধ্যে শুভদের সাথে এক প্রকার জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। বহুবার বাবা মায়ের কাছে প্রার্থনা করেছি আমাকে এভাবে হাত পা বেঁধে বিয়ে না দিতে, কিন্তু তারা আমার কথা ভ্রুক্ষেপ করেনি। যাই হোক, বিয়ে হবার পর ভালোবাসার মানুষটিকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে পাড়ি দেই শ্বশুর বাড়িতে। ফুলসজ্জার প্রথম রাতে শুভদের কাছে একটু সময় চেয়েছিলাম নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য, নতুন মানুষ, নতুন সম্পর্ক, সবকিছুকে আত্মস্থ করার জন্য, ভালোবাসা হারানোর কষ্টটাকে ভুলে যাওয়ার জন্য। কিন্তু সে আমাকে দেয়নি। সেদিনই ভালোবাসার গভীরতা বোঝাতে আমার মনের খবর না নিয়েই স্বামিত্ব অর্জন করেছিল। তারপর থেকে প্রতিটা মুহূর্তে আমাকে তার ভালোবাসার আহ্বানে সাড়া দিতে হয়েছে। ফলস্বরূপ মনের মাঝে দগদগে কাঁচাঘা থাকলেও সবার সামনে আমাকে সুখী মানুষ সেজে থাকতে হয়েছে। একটা 16 বছরের মেয়ের মানসিক অবস্থা কল্পনা করে দেখতো সে ঠিক কতটা পরিমাণ কষ্ট পেয়েছে। সবাই সবার মতো করে তাদের ভালোবাসা বুঝিয়ে দিল, অথচ কেউ জানতেই চাইল না আমি কি চাই, আমি কতটা খুশি। শুধুমাত্র বাহ্যিক জীবনটাই নজরে এলো সবার। শশীর বুক চিরে উষ্ণ শ্বাস বেরিয়ে এলো। প্রতাপ শশীর পাশে বসে এক হাতে আগলে ধরলো তাকে। শশী আবার বলতে শুরু করলো, বিয়ের মাস 2 পর জানতে পারি আমি কনসিভ করেছি। তোর বাবা খুব খুশি হয়েছিল, জানিস তুই আসার খবর পেয়ে। কিন্তু আমি সেই মুহূর্তে একটা বাচ্চার দায়িত্ব পালনের জন্য একদমই উপযুক্ত ছিলাম না, না মানসিকভাবে আর না শারীরিকভাবে। তবু আমার বাবা মায়ের ইচ্ছেই, স্বামীর ইচ্ছেই তোকে পৃথিবীতে নিয়ে আসি। তারপর অবশ্য আমার শারীরিক আর মানসিক অবস্থার আনাড়িপনা দেখে তোর বাবা নিজেই তোর দায়িত্ব নিয়ে নেয়। আমার বাবা মা, তোর ঠাম্মা সবার যত্নে ধীরে ধীরে বড় হতে থাকিস। ধীরে ধীরে কেটে যায় 8টা বছর। ততদিনে আমার আর শুভদের বেশ ভালো সম্পর্ক। আগের মতো আর অস্বস্তি লাগে না। মেয়েকে নিয়ে হাসি আনন্দে দিন কেটে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ একদিন সেই মানুষটার সাথে দেখা, যার সাথে কোনো একদিন একসাথেই বাধা পড়েছিল মন। আর 5টা সাধারণ মানুষের মতো তার সাথে আমার স্বাভাবিকভাবেই কথা হয়। এরপর আর সেভাবে কখনো কোনো প্রকার যোগাযোগ হয়নি।
তবে আমি বাপের বাড়িতে এলে তার সাথে কখনো কখনো দেখা সাক্ষাৎ হয়ে যেত। এভাবেই চলছিল। ময়ের বয়স তখন 11 বছর হবে। হঠাৎ করে সুবোধ আমাকে সন্দেহ করতে শুরু করলো। প্রায় আমাকে এটা সেটা নিয়ে অবান্তর প্রশ্ন করত, বাজে কথা বলতো, যা নিয়ে অশান্তি হতো আমাদের মাঝে। আমি বারংবার বোঝাতাম, কিন্তু আমার কোনো কথা কানে শুনতো না। ধীরে ধীরে রোজ অশান্তি হতে লাগলো। সন্দেহের বীজ একটু একটু করে আমার সাজানো সংসারে অশান্তির দাবানল জ্বালিয়ে দিল। এরই মধ্যে একদিন হঠাৎ করেই আমার বিয়ের আগের সম্পর্কের কথা জানতে পারলো সে। এমনকি এও জানতে পারলো আমার ইদানিংকালে তার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করার কথাও। বলতে গেলে সুবোধ নিজের মনের সন্দেহগুলোকে সত্যি ভেবে নিল। আমি হাজারবার চেষ্টা করে ওর মনে নিজের প্রতি দ্বিতীয়বার বিশ্বাস জাগাতে পারিনি। তারপর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল সুবোধ। আমার ছোঁয়া জিনিস ব্যবহার করতো না, আমার রান্না খাবার মুখে তুলতো না, এমনকি আমার পাশে শুতো না পর্যন্ত। একই ঘরে থাকতাম আমরা, কিন্তু আমাদের মাঝে ছিল যোজন যোজন দূরত্ব। আমার এই দুঃখের কথা কাউকে জানাতে পারিনি, কাউকে না। কাকেই বা বলতাম? ততদিনে আমার মা মারা গেছে, বাবাও হার্টের পেশেন্ট। দিনের পর দিন বিষের চেয়েও বিষাক্ত যন্ত্রণা ভোগ করে গেছি সংসারে থেকে। এরই মধ্যে একদিন বাবা এলো বাড়িতে। আমাদের মাঝে চলা অশান্তি তার চোখ এড়ালো না। একটা সময় তার সামনে সবকিছু উন্মোচিত হলো, কিন্তু আমার পোড়া কপাল। সেদিনও বাবা আমার পক্ষে কথা না বলে সুবোধের পক্ষেই কথা বলল। আমাকে মনের আশ মিটিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করল। সত্যি বলতে সেদিন আমার মনের মধ্যে সুবোধের সাথে সংসার করার শেষ ইচ্ছেটুকুও শেষ হয়ে গেল। বাবা চলে যাবার পর আমি নিজেই সুবোধের কাছে ডিভোর্স দাবি করি, কারণ আমি সত্যি আর পারছিলাম না। প্রতিটা সময় মনে হচ্ছিল আমি চিতার আগুনে জ্বলছি, জ্বলে পুড়ে দগ্ধ হয়ে মারা যাচ্ছি। আমার নিজে থেকে ডিভোর্স চাওয়ার পরও সুবোধ ডিভোর্স দিতে রাজি হলো না, কারণ তাতে নাকি ব্যাপারটা লোকের আলোচনার বিষয়বস্তু হয়ে যাবে। আমাদের কারণে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে ভেবে এভাবেই নিজের সংসারে নির্জীব প্রাণীর মতো দিন কাটছিল আমার। দেখতে দেখতে কেটে গেল আরও বছরখানেক সময়। আমি ততদিনে আমার মতো থাকি, সে তার মতো। কারো মনে কারোর জন্য কোনো রকম অনুভূতি নেই। মৌ সে তো বাচ্চা, থাকে তার স্বপ্নের দুনিয়ায় ডুবে। তাছাড়া আমাদের অশান্তি চলতো আড়ালে। মৌ কখনো জানতেও পারেনি তার বাবা মায়ের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়েছে। এরকম একদিন হঠাৎ আমার প্রাক্তনের সাথে দেখা। মৌয়ের স্কুলের সামনে কথা ভালো মন্দ বিষয়ে কথা বলছিলাম। যা দেখে ফেলে সুবোধ, তা নিয়ে বাড়িতে ভীষণ অশান্তি হয়। অশান্তির চরম পর্যায়ে আমার গায়ে হাত পর্যন্ত তোলে সে। সেদিন আমি সহ্য করতে না পেরে হাত জোর করে মুক্তি চেয়েছিলাম ওর হাত থেকে, কিন্তু কে জানতো ও আমাকে চিরতরে মুক্তি দিয়ে চলে যাবে। বলেই কেঁদে ফেললেন শশী। এদিকে ফ্লোরে বসে শ্রাবণী বাবা মায়ের মাঝে ঘটে চলা অজানা ইতিহাস বর্ণনা শুনে স্তব্ধ হয়ে গেছে, যেন নিষ্প্রাণ কোনো বস্তু সে। শশী চোখের জল মুছে আবার বলতে শুরু করলো। সেদিনই দুপুরে ব্যাঙ ডাকাত পড়েছিল। তাদের ধরতে গিয়ে উভয় পক্ষের তুমুল গুলির লড়াই চলে। ডাকাত দলের 5 জনের মধ্যে 3 জন জায়গায় মারা যায়, কিন্তু বাকি 2 জনের মধ্যে একজনের থেকে হঠাৎ ছোড়া গুলি সুবোধের হৃৎপিণ্ডে গিয়ে গেঁথে যায়, যার ফলস্বরূপ সুবোধকে প্রাণ হারাতে হয়। আমার বাবা সুবোধের মৃত্যুর খবর শুনে সাথে সাথে হার্ট অ্যাটাক করে। তার 2 দিন পর সেও না ফেরার দেশে পাড়ি জমায়। আমি হয়ে যাই একা, একেবারে আশ্রয়হীন, দিশেহারা। সুবোধ আর বাবার মৃত্যু আমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। বারবার মনে হতে থাকে হয়তো আমিই দায়ী ওদের মৃত্যুর জন্য। হঠাৎ করে মানসিক চাপ নিতে না পেরে আমার মধ্যে আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়। যেহেতু আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই কাকার ছেলে মেয়েরা আমাকে তাদের কাছে নিয়ে যায়। ময়ের দায়িত্ব নেয় ওর জেঠু পিসিরা। এই জটিল সমস্যাটায় আমার পাশে সেই মানুষটা শক্ত হয়ে আমার হাত ধরে দাঁড়ায়, যাকে একসময় পরিস্থিতির কারণে আমাকে ছেড়ে আসতে হয়েছিল। একটা বটবৃক্ষের মতো আমার পাশে দাঁড়িয়ে আমাকে সুস্থ স্বাভাবিক করে তোলে। তারপর সবার মতামত নিয়ে আমাকে নতুন জীবন উপহার দেয়। এবার তোমরা বলো, আমি ঠিক কতটা পাপী? আমার করা পাপের ঠিক কতটা শাস্তি হওয়া উচিত? আমি মানছি ময়ের প্রতি আমার দায়িত্ব নিয়ে ভীষণ অবহেলা করেছি। আমাকে তার প্রতি দায়িত্ববান হওয়া উচিত ছিল, কিন্তু একটু সুখের দেখা পেয়ে সত্যিই স্বার্থপর হয়ে গিয়েছিলাম। তাই তো সেই সুখটুকু হারানোর ভয়ে আমি মায়ের দায়িত্ব ভুলে গেছিলাম। আমাকে ক্ষমা করে দে মা, আমি আসলে মা হওয়ার যোগ্যতা রাখি না। বলেই হু হু করে কেঁদে উঠল শশী। শ্রাবণী মায়ের জীবনভর পাওয়া কষ্টের কাহিনী শুনে আর রাগ পুষে রাখতে পারল না। মেঝে থেকে উঠে ছুটে মাকে জড়িয়ে ধরল। মনের আঁশ মিটিয়ে কাঁদতে লাগলো। বিগত 5 বছরে শ্রাবণীর মনের মাঝে মায়ের অনাদরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা যেন আজ ভরাট হয়ে গেল। শুধু যে মা মেয়ে ভাসলো অশ্রু জলে তা নয়, সাথে অভিকেও ভাসালো। সত্যি প্রকৃতির এক অমোঘ নিয়ম। পৃথিবীতে মায়ের স্থান কখনো কোনো কিছু দিয়ে ভরাট করা যায় না, কারণ মা মাই হয়। প্রতিটা সন্তানের কাছে নিঃসন্দেহে রত্ন সমতুল্য এক অমূল্য সম্পদ।
চিন্তার কালো মেঘে আচ্ছন্ন অভি তাকিয়ে আছে খানিক দূরের নবনির্মিত আবাসনের পানে। শ্রাবণীর কান্না দেখে তখনই নিজেরও কষ্ট চোখ ভিজে উঠেছিল। মেয়েটা বাবাকে হারিয়ে একেবারেই সর্বহারা হয়ে গিয়েছিল। তাতে মায়ের থেকে পাওয়া উপেক্ষাগুলো যে কত বড় গভীর দাগ কেটে দিয়েছিল তা আজ বুঝতে পারছে অভি। মরুভূমির ওপর এক পশলা বৃষ্টি পড়লে শুষ্ক মাটি যেমন গোগ্রাসে গেলে, ঠিক তেমনই মায়ের একটু চোখের জল আর ইমোশনাল কথায় মেয়েটা ঠিক ভুলের চোরাবালিতে হারিয়ে মায়ের এত বড় একটা অন্যায়কে ক্ষমা করে তাকে কাছে টেনে নিয়েছে। ওই মহিলার কথার ভাঁজে স্পষ্ট অবজ্ঞার আভাস পাওয়া গেছে। এ কেমন কথা, নিজে ভালো থাকতে মেয়েকে দূরে ঠেলে দিয়েছে। আরে বাবা, মেয়েকে নিজের কাছে রেখেও তো ভালো থাকা যায়, কিন্তু না, তা সে করেনি। বরং পুরনো প্রেমিককে বিয়ে করে দিব্যি সুখের সংসার পেতেছে। মেয়েটা বাঁচলো নাকি মরলো তার কোনো রকম খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি। অভির মাথায় ঘুরছে নানা ধরনের অদ্ভুত প্রশ্ন। শ্রাবণীর অতীত নিয়ে ক্রমশ ভাবিয়ে তুলেছে তাকে। তার জানা মতে শ্রাবণীর বাবা ওর মাকে নাকি ভীষণ ভালোবাসতেন, বলতে গেলে চোখে ধারাতেন একেবারে। তাহলে কি এমন ঘটনা ঘটলো যার কারণে এত বড় অশান্তি সৃষ্টি হলো, যা গিয়ে ডিভোর্স পর্যন্ত করালো? কি সে অজানা অতীত যার গহ্বরে তলিয়ে আছে অন্য আরেক রহস্য? তাছাড়া আজ হঠাৎ করে মেয়ের উপর এত দরদ কেন উতলে উঠলো? আর ওই লোকটা কি যেন নাম? হ্যাঁ, প্রতাপ। শ্রাবণীর ভাষ্যমতে এই লোক ওকে ফলো করে, সেদিন গায়েও হাত দিয়েছে। কে এই লোক? এদের উদ্দেশ্য কি? ভাবতে ভাবতে হঠাৎ বাপির কথা মাথায় এলো। ওর বাবা একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, শহরের বিভিন্ন প্রান্তে কনস্ট্রাকশনের কাজ করেন। অর্থ আর লোকবল যেমন প্রচুর, তেমনি পরিচিতিও। সাথে সাথে ফোনের ডায়াল লিস্টে গিয়ে বাপির নম্বর খুঁজে বের করে তাতে কল লাগালো। দুবার রিং হতে ওপাশ থেকে ভেসে এলো বাপির কণ্ঠ। হ্যালো, কি ব্যাপার হঠাৎ ফোন? শোন না ইয়ার, তোর কাছে একজনের সম্পর্কে একটু খোঁজ চাইছি। যদি না থাকে একটু জোগাড় করে দিতে হবে। খোঁজ মানে শুধু নাম ঠিকানা নয়, ওটা আমার কাছে আছে। খোঁজ মানে পুরো ঠিকুজি কুষ্টি। ওই লোকের বাড়ি, কাজের জায়গা, বন্ধু বান্ধব কোথায় থাকে, কার কার সাথে ঘোরে, A to Z সব কিছু। বাপরে, এ তো পুরো সিবিআই কারবার। ঠিক আছে, নাম বল, চেষ্টা করে দেখছি। বেহালা থানার ওসি প্রতাপ দত্ত। আরে ব্যাস, পুলিশের ইনভেস্টিগেশন। ইন্টারেস্টিং, কিন্তু কেন? তুই শুধু কয়েকদিনের মধ্যে এগুলো জোগাড় করে দে, বাকিটা দেখা হলে বলছি। আপাতত এই ব্যাপারে কাউকে বলিস না। ওকে। সারাদিনের ব্যস্ততা শেষে একটু স্বস্তির প্রহর কাটাতে বনফায়ার পার্টির আয়োজন করা হয়েছে। পুরুলিয়া জেলার অধিকাংশ এলাকা জুড়ে শালপিয়ালের সুন্দর সুন্দর বন, সে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পরিবেশে হোটেলগুলো বানানো। অন্তরাদের হোটেলটাও একই রকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পরিবেশে সাজানো। চারিদিকে সন্ধ্যায় আধার ঘনিয়ে আসতেই ছেলেমেয়েরা হই হুল্লোড় করে উঠল। একদিকে কাঠের বনফায়ার, অন্যদিকে পায়েল ম্যামের তত্ত্বাবধানে সবাই মিলে গোল হয়ে বসেছে ট্রুথ ডেয়ার গেম খেলবে বলে। সবার ইচ্ছে মুহূর্তটাকে মনে রাখার মতো করে সেলিব্রেট করা। মাঝখানে রাখা খালি একটা বিয়ারের বোতল। অন্তরা তানিয়াকেও জোর করে নিয়ে এসেছে সেখানে। পায়েল ম্যাম নিজেও শরিক হয়েছেন সবার সাথে, নিজের প্রিয় উকুলেলেটাকেও নিয়ে এসেছেন। সজল সারাদিন বাদে অনেকক্ষণ ধরে পৌশালীকে ফোনে চেষ্টা করেও কল করতে পারল না, নেটওয়ার্ক সমস্যার কারণে। শেষে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো রুম থেকে। পায়েল ম্যাম সজলকে দেখে ডাক দিয়ে বলল, সজলদা আসুন, আমাদের সাথে জয়েন করুন। আপনারা শুরু করুন, আমি একটা ইম্পর্ট্যান্ট কল করে আসি। বলেই হাতের ফোনটা উঁচু করে এদিক সেদিক ঘুরিয়ে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে গেল। সবাই নিজেদের মধ্যে ফুসুর ফাসুর শুরু করে দিল স্যার ম্যামের কথা শুনে। তানিয়ার এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে পায়েল ম্যামকে দেখে। তার বলা কথা শুনে মুখটা ভাঙিয়ে বলল, সজলদা আসুন, আমাদের সাথে জয়েন করুন। আহারে কত দরদ! ডাইনি একটা, কলেজে এসে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছে। অন্তরা তানিয়ার হাতে জোরে একটা চিমটি কেটে দিয়ে ফিসফিস করে বলল, চুপ কর, ম্যাম শুনতে পাবে। তানিয়া ব্যথা পেয়ে আউচ করে উঠল। পায়েল ম্যাম উকুলেলের টোন ঠিক করছিলেন। শব্দ শুনে তানিয়া আর অন্তরার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? এনি প্রবলেম?
তানিয়া ব্যথা পাওয়া হাতটা অন্য হাত দিয়ে ডলতে ডলতে ভোতা দৃষ্টিতে তাকালো ম্যামের দিকে। অন্তরা একটা মিষ্টি হাসি হেসে বলে উঠলেন, নো নো ম্যাম, একেবারেই না, আমরা ঠিক আছি। পায়েল ম্যাম সরু চোখে তাকালেন দুজনের মুখের দিকে, তারপর গম্ভীর স্বরে বললেন, ওকে। কটেজ থেকে বেশ খানিকটা দূরে আসার পর সজলের ফোনে নেটওয়ার্ক এলো, যা দেখে আনন্দে আত্মহারা হয়ে কল লাগালো পৌশালীর নম্বরে। সেখানেও বিধি বাম, ফোন বিজি। তবুও হাল ছাড়ল না সজল। অনেকক্ষণ যাবৎ কল করার পর পৌশালী ফোন রিসিভ করতেই সজলের রাগের পারদ সাই সাই করে চড়ে বসলো উপরে। রেগে মেগে ধমক দিয়ে বলল, কার সাথে কথা বলছিল এতক্ষণ? আমি সেই কখন থেকে কল করছি। পৌশালী কানের পাশ থেকে ফোনটা সরিয়ে নিল সজলের ধমক খেয়ে, তারপর আস্তে ধীরে বলল, আসলে একটা বান্ধবীর ফোন এসেছিল, ওর বিয়ে ঠিক হয়েছে, আমাকে ইনভাইট করতে ফোন করেছিল। সজলের রাগ হালকা হয়ে এলো, তবুও গলায় ঝাঁঝের রেশ টেনে বলল, আমি সেই কখন থেকে ফোন করছি, দেখতে পাওনি তুমি? জানো এখানে নেটওয়ার্কের কি ভীষণ সমস্যা। হোটেল থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে এসে নেটওয়ার্ক পেলাম। সরি, আসলে বান্ধবীটা অনেক দিন পর ফোন করলো তো, তাই সরাসরি কেটে দিতে পারছিলাম না। কি করব? সজলের রাগের পারদ তো অনেক আগেই নেমে গেছিল। তাতে ভালোবাসার মানুষ যদি এমন মিষ্টি করে সরি বলে, আর কি রাগ করে থাকা যায় নাকি? সজলও আর পারল না। আনুষঙ্গিক নানান কথা বলে ফোন কাটলো, অতপর ফিরে এলো হোটেলে। আচ্ছা, আমি কি ভুল করলাম? অভির কাঁধে মাথা রেখে চুপ করে বসে আছে শ্রাবণী, দৃষ্টি আবদ্ধ রবীন্দ্র সরোবরের স্বচ্ছ নীরে। মেয়েটার ছোট হাতের 5টা আঙ্গুল আবদ্ধ অভির পেলো ভাতের মুঠোয়। মুখটায় রাজ্যের চিন্তা। দুজনে কলেজ শেষ করে শেষ বিকেলের আবহাওয়ায় এসে বসেছিল। এখন সন্ধ্যার তমসায় ঢেকে গিয়েছে চারপাশ। চারিদিকে বেশ নিস্তব্ধতা। কিছুক্ষণ আগেও এখানে শোরগোল ছিল। শ্রাবণীর প্রশ্নে অভি জবাব দিল না, ওভাবেই বসে রইল। শ্রাবণীর জবাব না পেয়ে মাথা তুলে তাকালো। অভির গম্ভীর মুখখানা দেখে চিন্তার পারদ যেন তরতরিয়ে আরো বাড়ল শ্রাবণীর। ক্লিষ্ট হৃদয়ে আবারও সে একই প্রশ্ন করল, বলো না, আমি কি ভুল করলাম মাকে ক্ষমা করে দিয়ে? অভি তাকালো। শ্রাবণীর ভরা দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, তোমার বিবেক কি বলছে? সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল? শ্রাবণী মাথা নিচু করে চুপ করে রইল। এই একই প্রশ্ন তো নিজের মনকেও করেছিল। মন কেন জানি সায় দিচ্ছে না। বারবার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে হৃদয়ে। কেউ যেন অন্তঃস্থল থেকে বারবার বলছে, না তুই ঠিক করিসনি। কিন্তু সেই বা কি করতো? বাবাকে হারানোর পর থেকে মায়ের একটু আদর পাওয়ার জন্য সারাক্ষণ মনটা ছটফট করত। মনের আনাচে কানাচে মাকে কাছে না পাওয়ার শূন্যতায় ভরেছিল। তাই তো এতগুলো বছর পর মায়ের এভাবে ক্ষমা চাওয়ায় হঠাৎ মনটা নরম হয়ে গেল। মায়ের চোখে জল হৃদয়ে জমে থাকা অভিমানের পাহাড় ধুয়ে খানিকটা হলেও কমিয়ে দিল। কিন্তু তার করা অন্যায়গুলো আজও যে মনে গেথে, সেগুলো হঠাৎ করে ভুলবে কি করে? সেগুলো যে আজও দুঃস্বপ্নের মতো করে তার জীবনের সাথে মিশে আছে। শ্রাবণীর এভাবে চুপ করে বসে থাকার কারণ অভির বুঝতে অসুবিধা হলো না। মেয়েটা ভেতরে ভেতরে বিবেক দংশনে শেষ হয়ে যাচ্ছে। ঠিক ভুলের মাঝে বিশ্রীভাবে আটকে গেছে। একদিকে মায়ের প্রতি অন্ধ ভালোবাসার খিদে, অন্যদিকে তার করা অন্যায়গুলো মেয়েটাকে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে দিকভ্রষ্ট করে দিচ্ছে। অভি শ্রাবণীকে এক হাতে বাহুর বন্ধনে আবদ্ধ করে নিল, মাথায় আদরে হাত বুলিয়ে বলল, ছোট মাথায় এত চিন্তা ভাবনা করতে হবে না। তোমার প্রশ্নের সঠিক উত্তর সময় বলে দেবে। উনি তোমার কাছে মা হয়ে ক্ষমা চাইতে এসেছিলেন, তুমি সন্তান হিসেবে তাকে ক্ষমা করে দিয়েছো, এটুকু ঠিক আছে। যত অন্যায় করুক না কেন, দিন শেষে কথা হলো উনি তোমার জন্মদাত্রী। এভাবে তাকে বারবার অপমান করা উচিত নয়। তবে তাই বলে একেবারে সবকিছু ভুলে যাওয়াও ঠিক নয়। আগে জানা দরকার, এতগুলো বছর পর হঠাৎ ওনার এভাবে তোমাকে নিয়ে ভাবনার আসল উদ্দেশ্য কি? কি স্বার্থ সিদ্ধি করতে ওনার তোমার জীবনে আচমকা আগমন, বুঝেছো? বুঝেছি। অভি শ্রাবণীকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা উষ্ণ ভালোবাসার ছোঁয়া দিল। দেখো শ্রাবণী, আমাদের সব সময় বিবেক আর বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হয়। আগাম বিপদ সম্পর্কে ধারণা রাখতে হয়। তুমি আবেগে ভেসে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ আবেগ সবসময় ভুল সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে অবশ্যই জানাবে। সব সময় জানবে আমি সর্বদা তোমার পাশে আছি।
তোমার সাথে আছি, ওকে? ওকে। শ্রাবণী আপ্লুত নয়নে চোরা চোখে অভির দিকে তাকালো, মনে মনে বলল, তুমি এত ভালো কেন অভি? আমার মনের সব ধোঁয়াশা এক নিমিষে দূর করে দিলে। চলো এবার ফিরি। আমি আইসক্রিম খাবো। অভি হাসলো। যাক, মেঘটা একটু হলেও স্বাভাবিক হয়েছে। নিজের প্যান্ট ছাড়তে ছাড়তে বলল, ঠিক আছে, দিচ্ছি, চলো। সবাই গোল হয়ে বসেছে। মাঝখানে বন বন করে ঘুরছে বোতল। যার দিকে মুখ পড়েছে তাকে হয় ডেয়ার, না হলে ট্রুথ নিতে হচ্ছে। সজল ফোনটা কেটে মায়ের সাথে কথা বলতে বলতে হোটেলের লবিতে এসে পৌঁছালো। তখন একজন ছাত্রী ডেয়ার চ্যালেঞ্জ নিয়ে জনপ্রিয় হিন্দি পরম সুন্দরী গানে নাচ করছে। 1 মিনিটের ডান্স শেষ হতে চারিদিকে হাততালিতে ফেটে পড়ল। আবার বোতল ঘোরানোর সময় এলে পায়েল ম্যাম হঠাৎ সজলকে দেখে ডেকে উঠলেন। সজলদা, এদিকে আসুন, খুব মজা হচ্ছে। সজল কলেজের ছাত্রছাত্রীদের সাথে ততটাও ফ্রিভাবে মিশতে চাচ্ছিল না, তাতে সবার মনের ভয় কমে যাওয়ার সম্ভাবনা আছে ভেবে। কিন্তু পায়েল ম্যামের সাথে আরো সব স্টুডেন্টরাও ভীষণ চাপাচাপি করতে শুরু করলো তাদের সাথে বসার জন্য। অনেক সাধাসাধির পর সজল তাদের সাথে বসলো, কিন্তু শর্ত দিল সে বসবে, পার্টিসিপেট করবে না। সবাই রাজি হলো। বোতল আবার ঘোরানো হলো। এবার বোতলের মুখ গিয়ে পড়লো সরাসরি পায়েল ম্যামের দিকে। সব ছাত্রছাত্রীরা হৈ হৈ করে উঠল। একজন হাত উঁচু করে বলল, ম্যামকে আমি প্রশ্ন করব। পায়েল ম্যাম সম্মতি দিতে বাকি সবাই থেমে গিয়ে উৎসুক নয়নে তাকিয়ে রইল প্রশ্ন শোনার আশায়। কারণ প্রশ্ন তাদের আগে সেট করে রাখা। মেয়েটা উঠে দাঁড়ালো, ম্যামের দিকে তাকিয়ে বলল, দুধ নাকি ডেয়ার, কোনটা নেবেন ম্যাম? ট্রুথ। ম্যামের উত্তরে সবাই মনে মনে ফিচেল হেসে উঠল। মেয়েটা বেশ কিছুক্ষণ ভেবে বলল, ম্যাম কিছু মনে করবেন না প্লিজ, এটা গেমের রুল। আমি আপনাকে যা খুশি প্রশ্ন করতে পারি, আপনি উত্তর দিতে বাধ্য। ইউ মে ক্যারি অন, আই নো দ্যাট। ম্যাম, আপনি কি কাউকে ভালোবাসেন? মানে বাবা মা ভাই বোনদের ভালোবাসা নয় কিন্তু, আই মিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাভ আর কি। পায়েল ম্যাম হাসলেন। আগেই আন্দাজ করে নিয়েছিল এরকম একটা প্রশ্ন হতে চলেছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন। এদিকে সমস্ত ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে বসে আছে ম্যামের উত্তরের অপেক্ষায়। তানিয়ার অবস্থা পাগল পাগল। সে তো মুখের মধ্যে ডান হাতটা ঢুকিয়ে সমানে নখ কাটছে কি উত্তর হবে তা ভেবে। সজলও বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পায়েলের দিকে। পায়েল ম্যাম সজলের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। অতঃপর হৃদগহীনের ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতির আভাস টের পেলেন, যেটা সেই কলেজ লাইফে হতো সজলকে দেখলে। ম্যাম নিশ্চুপ। এদিকে অপেক্ষার প্রহর পেরিয়ে যাচ্ছে দেখে অনেকেই অধৈর্য হয়ে বলে উঠল, ম্যাম বলুন না। অতঃপর পায়েল ম্যাম কবুল করলেন, মিষ্টি হেসে বললেন, হ্যাঁ, আমি কাউকে ভালোবাসি। সাথে সাথে সবাই একত্রে হাততালি দিয়ে উঠল। তানিয়া পায়েল ম্যামের কথা শুনে না বলে ন্যাকা কান্না শুরু করে দিল। তার মনের ভেতরে যেটুকু বা আশা বাকি ছিল তাও যে শেষ। অন্তরার সাথে সাথে তানিয়ার মুখ চেপে ধরল। খানিক হয়ে হুল্লোড়ের পর আবার বোতল ঘোরানো শুরু হলো। এবারে বোতলের মুখ গিয়ে দাঁড়ালো অন্তরার দিকে। পায়েল ম্যাম বললেন, তাহলে অন্তরা, ট্রুথ নাকি ডেয়ার? অন্তরা ভাবলো কিছুক্ষণ, ভাবলো ট্রুথ নেবে। তারপর আবার সিদ্ধান্ত বদল করে বলল, ম্যাম ডিয়ার। ওকে, তাহলে একটা গান গিয়ে শোনো। ম্যাম কেমন গান? যেমনটা তোমার ভালো লাগে। ঠিক আছে, আমি ভেবে নিয়েছি। তাহলে শুরু করো। অন্তরা সম্মতি জানিয়ে একটা বড় একটা নিঃশ্বাস নিয়ে শুরু করলো। कागज के दो पंख लेके उड़ चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उमर का जो ताना बाना समझ ना आए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे। পায়েল ম্যাম দাঁড়িয়ে উকুলেলতে খানিক সুর বাজালেন। অন্তরা আবার গাইল, দিশাহারা কেমন বোকা মনটা রে। উকুলেলের সুরে ছেলেমেয়েরা সবাই একসাথে তালে তাল মিলিয়ে গেয়ে উঠল। कागज के दो पंख लेके उड़ चला जाए रे,
जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। গান শেষ হতে হাততালিতে ফেটে পড়ল সবাই। পায়েল ম্যাম তো অন্তরার গানের প্রশংসায় পঞ্চমুখ। বারবার জিজ্ঞেস করছেন কোথায় গান শেখে, কত বছর ধরে শিখছে, কিন্তু অন্তরা একই কথা যে সে গান শেখে না, মোবাইলে আর টিভিতে শুনে শুনে শিখেছে। সজল রীতিমতো স্তম্ভিত। মানতে বাধ্য সে অন্তরার অসম্ভব সুন্দর গানের গলা, যাকে বলে ঈশ্বর প্রদত্ত ট্যালেন্ট। সজল মনে মনে বলল, পড়াশোনায় লবডঙ্কা হলে কি হবে, অন্য সব দিকে একদম 100-তে 100। ফাজিল মেয়ে একটা। শশীর মনে আজ আনন্দের লহরী বইছে। শ্বশুর মশাই খুব সুনাম করেছেন শ্রাবণীর সাথে সমস্ত দূরত্ব মিটিয়ে নেবার জন্য। একটু মানসিক রিফ্রেশমেন্টের প্রয়োজন, তাই কাল সকালে শ্বশুর মশাইয়ের সাথে গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছে কয়েকদিনের জন্য। তাছাড়া কিছু দরকারি কাজও আছে, সেগুলো করা দরকার। প্রতাপের বুকে শুয়েছিল শশী। প্রতাপ চোখ বন্ধ করে চুপ করে শুয়েছিল। শশী আস্তে ধীরে বলল, আমি কাল তোমাদের বাড়িতে যাওয়ার পর ওখান থেকে একটু বনগ্রাম যাব। তুমি কি এখনো রাগ করে আছো? না। তাহলে এখনো এভাবে আমাকে ইগনোর কেন করছো? প্রতাপ শশীকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, কেন শুধু শুধু চাপ নিচ্ছ? আমি একটুও রেগে নেই। আসলে সত্যি বলতে আমার ঘুম আসছে না, এটাই হচ্ছে বিষয়। তুমি ঘুমাও, আমি একটু হেঁটে আসি। কোথায় যাচ্ছ? এই তো একটু স্টাডি রুম থেকে বেরিয়ে আসি। বলেই চলে গেল স্টাডি রুমে। ফোনের গ্যালারি খুলে চলে গেল একদম গোপন ফোল্ডারে। সেখান থেকে শ্রাবণীর ছবি একটার পর একটা বের করে কখনো জুম অন করে আবার কখনো জুম অফ করে দেখতে লাগলো অভিনিবেশ হয়ে। হঠাৎ কাঁধে ঠান্ডা হাতে স্পর্শ পেতে কেঁপে উঠল প্রতাপ। মাথা ঘুরিয়ে পাশে তাকাতে দেখলো তার বাবা চেরাগ দত্ত দাঁড়িয়ে। মুখে একটা বিরক্তির ছাপ ফেলে বলল, তুমি এত রাতে স্টাডি রুমে কি করছো? সেই একই প্রশ্ন তো আমারও বাপ। বলে প্রতাপের পাশে বসে পড়ল। প্রতাপ বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে বসলে কেন? যাও ঘুমাতে যাও, এখানে বসে থেকো না। ঘুম আসছে না, একটা সিগারেট হবে? দে তো, 2 টান দিই। প্রতাপ বিরক্ত হয়ে স্টাডি টেবিলের দেরাজ থেকে সিগারেটের প্যাকেট খুলে একটা বার করে হাতে ধরিয়ে দিল। চেরাগ দত্ত সিগারেটে আগুন ধরিয়ে একটা লম্বা সুখ টান দিয়ে চোখ জোড়া বন্ধ করে তামাকের আস্বাদ নিল। অতঃপর ধোঁয়া ছেড়ে বলল, কার ছবি দেখিস এত রাতে? নতুন মাগি নাকি? দেখি একটু। বুড়ো হয়ে গেছো অথচ তোমার এখনো তোমার গা পেঁয়াজি কমলো না, তাই না? চেরাগ দত্ত ছেলের দিকে গম্ভীর মুখে তাকালো। আজকাল ছেলের কাছে সম্মান নামক জিনিসটা খুঁজে পাওয়া যায় না। প্রতাপ একটা সিগারেট ধরিয়ে বলল, মেয়েটা শশীর মেয়ে মৌ। কই দেখি দেখি। প্রতাপ মোবাইলের স্ক্রিনে লক খুলতে শ্রাবণীর ছবি ভেসে উঠল। চেরাগ দত্ত শ্রাবণীর ছবিটা দেখে বলে উঠল, অপূর্ব, কি ফুটফুটে পরীর মতো একটা মেয়ে। জানিস, যখন প্রথমবার শশীকে দেখেছিলাম ঠিক এরকমই ফুটফুটে রাজকন্যার মতো লাগছিল। হঠাৎ কিছু একটা চিন্তা করে আটকে উঠল চেরাগ দত্ত। গোল গোল চোখে প্রতাপের দিকে তাকিয়ে বলে উঠল, এই এই এই, তোর নজর পড়েছে এই ফুলের ওপর, তাই না? প্রতাপ ঠোঁট ছড়িয়ে হাসল, রহস্যময় বাঁকা ক্রূর হাসি। চেরাগ দত্ত ছেলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েই রইল। এদিকে হাতের সিগারেট পুড়ে প্রায় শেষ। আঙ্গুলে ছ্যাঁকা লাগতে হুঁশ ফিরল চেরাগ দত্তের। সিগারেটের পোড়া অংশটুকু অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে গম্ভীর স্বরে বলল, আমি জীবনে বহু মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করেছি, কিন্তু কোনোদিনও বিবেক বিবর্জিত অধর্মের কাজ করিনি। যাদের সাথে সময় কাটিয়েছি তারা প্রত্যেকে খারাপ জগতের মানুষ ছিল। দয়া করে তুই এই মেয়েটার কোনো ক্ষতি করিস নে বাপ, এমন পাপ কাজ করিস নে। তাছাড়া ভুলে যাস নে, সম্পর্কে তুই ওর বাবা হোস। এতটাও পশু হয়ে যাস নে যাতে পরবর্তীকালে নরকেও তোর ঠাঁই না হয়। বাবা, হাসালে বটে। আমার এতদিনের স্বপ্ন নষ্ট করে দিস না বাপ। মেয়েটার ক্ষতি করলে ও নিজেকে শেষ করে দিবে। আমার এতদিনের স্বপ্ন সব শেষ হয়ে যাবে।
যাও, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। আর তো মাত্র একটা বছর, তারপর বলে গা এলিয়ে দিল সোফার ওপরে। চিরাগ দত্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়েই রইল নিজের ঔরসের দিকে। কথায় বলে রক্ত কথা বলে, কিন্তু পচা রক্ত থেকে নরপশুর জন্ম হয় তা আজ সর্বতভাবে প্রমাণ হলো। সময়ের কালচক্র সর্বদা নিজস্ব গতিতে প্রবাহমান, কখনো কারো জন্য থেমে থাকে না, আর না কোনো কিছু তার থেকে আড়াল করা যায়। সামনেই অভির এনএটি নামক সর্বভারতীয় পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে তবেই কলেজের অধ্যাপক হবার সরকারি ছাড়পত্র পাবে। তারপর বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার সুযোগ। সায়ন্তন স্যারের তত্ত্বাবধানে প্রস্তুতি চলছে জোর কদমে, সেই সাথে কর্মজীবনের ব্যস্ততাও ছিল অপরিসীম। সেদিন অভি কোচিং সেন্টারে তখন ক্লাস করা ছিল। হঠাৎ পকেটে থাকা মুঠোফোনটা বেজে উঠল শব্দ করে। অভি পকেট থেকে ফোনটা বার করে দেখল স্ক্রিনে বাপি নামটা ভাসছে। ক্লাসরুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে বাপি কিছু একটা বলতেই অভির চোখ মুখ হঠাৎ করে শক্ত হয়ে এলো। খানিক চুপ করে থেকে বলল, আজ বিকেলে আমাদের পুরনো আড্ডায় দেখা করছি, ওদের খবর দে, রাখছি।